আসলে কি নলেজ তোমাদের বাড়বে। আমি তোমাদের সাথে আছি আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পরিসংখ্যান ডিসিপ্লিনের। নেক্সট উইক ইনশাআল্লাহ ফিজিক্যাল ক্লাসে দেখা হবে। আহ, এই জায়গায় আসার আগে আমাদের যেটা বোঝার একটু দরকার আছে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি জিনিসটা কি। তোমরা ছোটবেলায় যখন অঙ্ক করেছিলে 9-10-এ, ওই যে এক আহ, একজন পুরুষ শ্রমিক কাজ করে আর দুইজন নারী শ্রমিক কাজ করে, এই ধরনের একটা ব্যাপার ছিল। মানে সার্টেইনলি বলা যাচ্ছে না যে একজন সমান দুইজন নাকি একজন সমান তিনজন। তো এই যে যেসব জায়গায় আনসার্টেনিটি আছে সেখানে আসলে প্রবাবিলিটি আছে। যেমন তোমাদেরকে গুগল থেকে একটা ফিডব্যাক দেয় যে আজকে 80% রেইন হতে পারে, 20% নাও হতে পারে, কিন্তু নট শিওর যে হবেই হবে। তো এই কারণেই আমাদের কাছে স্যাম্পলিং ম্যাটার করে। ইউ অলরেডি রিলাই অন স্যাম্পলিং এভরি ডে, ইউ জাস্ট ডোন্ট কল ইট। 2 নম্বর স্লাইডে চলে আসলাম, স্যার। ইন এ ম্যাথ ক্লাস প্রবলেমস আর ইউজুয়ালি এক্সাক্ট। তোমরা যেটা করো ম্যাথে, সলভ ফর এক্স, প্রুভ দ্য থিওরাম, কম্পিউট দ্য ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল করো, ডিফারেন্সিয়েশন করো বা যা কিছু করো। বাট যখন রিয়েল লাইফে তুমি কাজ করতে যাও, তখন কিন্তু এরকম হয় না যে তুমি পুরো জিনিসটাকে হাতে পেয়ে যাচ্ছে। পুরো জিনিস বলতে এভরি স্টুডেন্ট, তোমার এই যে খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে ওই যে তোমাদের মাঝে মাঝে পোস্ট দেয় না একটা, যে সাধারণ শিক্ষার্থীবৃন্দ, একটা দাবি দাওয়া দিয়ে ভার্সিটি বন্ধ করে দাও বা বলে দাও যে কালকে 9টা থেকে কোনো ক্লাস করবো না, লিখে দাও কি সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এটা কি কোনোভাবে সম্ভব যে যত সাধারণ শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে গিয়ে ওখানে মতামত দিছে? ইজ ইট মানে প্র্যাকটিক্যালি পসিবল? এটা কিন্তু কখনোই পসিবল না। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কি করি, উই রিলাই অন স্যাম্পলিং। যেমন তোমরা যারা ভাত রেঁধেছো আগে কখনো, দেখবা তুমি ভাত রান্না যখন করো তখন কিন্তু পুরো ভাত প্রত্যেকটা ধরে ধরে টিপে টিপে চেক করা লাগে না যে ভাতগুলো হয়েছে কিনা। ওখান থেকে দুইটা তিনটা পাঁচটা হাতে নিয়ে চেক করলেই হয় যে ওকে, এই চারটা পাঁচটা যেহেতু হয়েছে তাহলে বাকিগুলো অবশ্যই হবে। এটাকেই বলছি আমরা স্যাম্পলিং। ইনস্টিড ইউ অবজার্ভ এ পিস অফ ইট অ্যান্ড স্টিল নিড টু ড্র এ কনক্লুশন ইউ ক্যান ট্রাস্ট। তার মানে এর একটা অংশকে তুমি অবজার্ভ করতে পারো। যেমন এই যে বললাম, পুরো ভাতের একটা অংশকে তুমি নিয়ে অবজার্ভ করলা এবং কনক্লুশন নিলে যে হ্যাঁ পুরো ভাতটা রান্না হয়েছে। এক হাঁড়ি মাংস রান্না হয়েছে, একটা টুকরা নিলা, নিয়ে খেয়ে বললা ঠিক আছে, পুরো হাঁড়িটাই রান্না হয়েছে। এরকম তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 8-10 জন ছেলে মেয়ের সাথে মিশলা, এবং এসে বললা ধরো ওরা ভালো না, এমন গল্প গুজব করতে পারে না, এই সেই হাবি যাবি, শুধু বিসিএস এর পড়া পড়ে। তো এই যে একটা কনক্লুশন করলা ছোট একটা জিনিস দেখে, এই জন্য ছোট জিনিসটাকে কিভাবে সিলেক্ট করবা সেই জিনিসটাকে আমরা বলছি স্যাম্পলিং। Sampling theory is the math of doing that responsibly. It tells you how much a small, careful look can reveal about the whole. ছোট একটা জিনিস থেকে কি করে তুমি বড় জিনিস সম্পর্কে মন্তব্য করতে পারো, এই কনসেপ্টটাই তোমাকে আমাদের এই স্যাম্পলিং টেকনিক দেবে। যেমন একটা এক্সাম্পল, ইউর ইউনিভার্সিটি হ্যাজ 15,000 স্টুডেন্ট, ইউ ওয়ান্ট টু নো দ্য অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স স্টুডেন্ট স্লিপ পার নাইট। বুঝো, 15,000 যদি স্টুডেন্ট থাকে, সবার কাছে গিয়ে দিয়ে দিয়ে কালেক্ট করা সম্ভব ডাটা যে গত রাতে তুমি কয় ঘন্টা ঘুমাইছো, 6 ঘন্টা নাকি 5 ঘন্টা নাকি 8 ঘন্টা? ইটস নট পসিবল প্র্যাকটিক্যালি। তুমি কি করতে পারো, তুমি কনভিনিয়েন্টলি তোমার বন্ধুদের দিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারো যে তোরা এক একজন 20 জনের কাছে যাবি এই জায়গায়, কারণ একই জায়গায় দুইজন গেলে তো একই লোকের কাছে বারবার চলে আসবে, একই সময় আমরা যাব, তাহলে অনেকগুলো লোক পেয়ে যাবো। এরকম করে দেখা গেল যে তুমি 400 জনকে জিজ্ঞাসা করছো, এবং এই 400 জনের উপর ভিত্তি করে তুমি একটা মার্জিন অফ এরর ধরলা যে কতটা ভুল হতে পারে। তুমি এই 15,000 লোক সম্পর্কে এবার মতামত করতে পারবে যে খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা গড়ে 6.5 ঘন্টা ঘুমায় অথবা 6 ঘন্টা ঘুমায়, বেসড অন দিস 400 ডেটা। কথা বলছো 15,000 লোক সম্পর্কে, কিন্তু তোমার হাতে আছে 400 জনের ডেটা। এটাই হচ্ছে স্যাম্পলিং এর পাওয়ার। কোথাও না বুঝতে পারলে কাইন্ডলি কোশ্চেন করবা। তুমি দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে স্যাম্পলিং ইউজ করো, যেমন ইনস্টাগ্রাম অথবা টিকটকে পোল হয়, হুইচ ওয়ান শুড আই ওয়্যার, কোনটা পরা উচিত। এ পোল ইউর ফলোয়ার্স স্ট্যান্ড ইন ফর এভরিওয়ানস অপিনিয়ন, অনেকে অপিনিয়ন দেয় ওখানে, ওইটাও একটা। স্পটিফাই মেড ফর ইউ। এরপর হচ্ছে রেস্টুরেন্টের রেটিং দেখো তুমি,
দেখো, সবার রেটিংটা কিন্তু তুমি ই করো না, পড়ো না, হয়তো বা দুই তিনজনের রেটিং দেখো, অথবা ওইটার উপর ভিত্তি করে তুমি একটা ডিসিশনে চলে যাও। একটা ডাক্তার যখন তোমার ব্লাড টেস্ট করে, তোমার শরীরে সব রক্ত কিন্তু বের করে নেয় না। এবং এটা কিন্তু একটা হইতো, অদ্ভুতের সমস্যা হতো যদি তোমার শরীরে সব রক্ত বের করে নিয়ে টেস্ট করতে হতো। কারণ সব রক্তে অন্য জিনিস থাকতে পারে, হাতের রক্তে অন্য জিনিস থাকতে পারে, কিন্তু না, আমরা এইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি হাত থেকে নেই বা পা থেকে নেই, ওইটা পুরো রক্তেরই রিপ্রেজেন্টেটিভ একটা পার্ট। যেমন তোমাদের সিআর, ডিসিপ্লিনে যদি কোনো ব্যাচ মিটিং হয় বা আলোচনা হয়, সিআর কে কিন্তু ডাকবে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইয়োর ব্যাচ। তোমাদের ব্যাচের পুরো মন্তব্যকে ও গিয়ে প্রেজেন্ট করবে ওখানে। তো এইটা কাইন্ড অফ একটা স্যাম্পলিং করে তোমরা এই 30 জন বা 40 জন থেকে একজনকে বের করছো বা দুইজনকে বের করেছো, তোমাদেরকে প্রেজেন্ট করার জন্য, কাজটা যাতে সহজ হয়। এখানে আমাদের কিছু এসেনশিয়াল ডেফিনেশন জানা দরকার, যেটা না জানলেই স্যাম্পলিংটা করা খুব টাফ। সেটা হচ্ছে পপুলেশন কাকে বলে। তোমরা বাংলায় ছোটবেলা থেকেই পড়ে আসছো যে জনসংখ্যা মানে হচ্ছে যে মানুষ। কিন্তু জনসংখ্যা আসলে মানুষ না, আমাদের পরিসংখ্যানের ভাষায় নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধীনে যা কিছু হোল্ড করে তারা সবাই জনসংখ্যা। যদি বলি আমরা তারার কথা, গ্যালাক্সিতে যত তারা আছে সবাই আমার পপুলেশন। যদি আমি বলি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কথা, তাহলে তোমার প্লে স্টোরে যত সফটওয়্যার আছে সবাই আমার পপুলেশন। ইফ ইউ আর কনসার্ন অ্যাবাউট ইউর হেয়ার, তোমার চুল নিয়ে তুমি কনসার্ন, তোমার মাথার মধ্যে যতগুলো চুল আছে প্রত্যেকটা হেয়ার একটা একটা করে, মানে সবাই মিলে তোমার পপুলেশন। তুমি ডিল করছো তোমার ইউনিভার্সিটির গাছ নিয়ে, তাহলে তোমার ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে যতগুলো গাছ লাগানো হয়েছে, সে যে ধরনেরই হোক না কেন, সবাই পপুলেশন। তো পপুলেশন মানে শুধু হিউম্যান জনসংখ্যা না, এটা যে কোনো কিছু হতে পারে। তার মানে আমরা সহজভাবে অনেক সময় বলি যে, আমি ইউজুয়ালি ছোটবেলায় যে বইটা পড়েছিলাম, তোমাদের এই বইটা রেফার করা হয় নাই, স্যাম্পলিং মেথডস বইয়ের নাম। এটা হচ্ছে এম নুরুল ইসলামের লেখা, কাইন্ডলি একটু নোট নিয়ে রাখো। স্যাম্পলিং মেথডস বাই মোহাম্মদ নুরুল ইসলাম, এম নুরুল ইসলাম। তোমরা যদি কিনতে না চাও, সেক্ষেত্রে আমার থেকে নিয়ে ফটোকপি করে নিতে পারো, অথবা পিডিএফ করে নিয়ে নিতে পারো ছবি তুলে। আপ টু ইউ। কারণ তোমাদের এই কোর্সে খুব সম্ভবত দুটো বা তিনটা বই লাগবে, যেটা কেনা খুব একটু টাফ, যেহেতু সিলেবাস গুলা এক একটা জায়গা থেকে এক একটা দিয়েছে। সেকশন বি তে আবার আছে স্টোকাস্টিক প্রসেস, তো ওইখানে সম্পূর্ণ ডিফারেন্ট এক ধরনের বই লাগবে। তো যদি কিনতে না চাও, তো সিআর কে পাঠিয়ে দিয়ে আমার থেকে কালেক্ট করে ফটোকপি করে নিতে পারো। তো আমরা যেটা বলতাম যে পপুলেশনের সংখ্যা হচ্ছে এরকম যে আন্ডার সার্টেন ক্যারেক্টারিস্টিক্স হোল সেট অফ অবজারভেশন। ঠিক আছে, তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধীনে যারা যারা হোল্ড করবে তারা সবাই হচ্ছে তোমার পপুলেশন। A population is the complete set of all units you are interested in, every single one, no exception, কেউ বাদ যাবে না, সবাই থাকবে। It doesn't have to be people, এটা people হতে হবে এমন কোনো কথা নাই। It's whatever your question is about, যা নিয়ে তোমার কোশ্চেন সেটাই তোমার পপুলেশন হতে পারে। স্টাডিং অ্যান এন্টায়ার পপুলেশন ইজ ইউজুয়ালি স্লো, এক্সপেন্সিভ অর সিম্পলি ইম্পসিবল। এই জন্য তোমরা দেখবা আদমশুমারি বলে একটা জিনিস হয় আমাদের দেশে 10 বছর পর পর। এটা কিন্তু প্রতি বছর হতে পারতো, কিন্তু এটা সময় বেশি লাগে, টাকা বেশি লাগে, নন স্যাম্পলিং এরর, আমরা একটু পরে পড়বো, হয় বেশি, এবং এগুলো খুবই গোলমেলে একটা কাজ। এই কারণে আমরা প্রতি বছর না করে কি করি, আমরা 10 বছর পর পর একবার করি, তারপরে ওখানে কিছু ভুল ত্রুটি থেকে যায়। আবার লজিক্যালি যদি তুমি চিন্তা করতে যাও যে এই যে এক হাঁড়ি মাংস রান্না করছো, সবগুলোই যদি খেয়ে খেয়ে দেখতে হয় যে লবণ হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, তাহলে আর বাকিরা খাবে কি? তাহলে তো সেটা কাজ হলো না। তো অল 15,000 স্টুডেন্টস এনরোলড অ্যাট ইউর ইউনিভার্সিটি, একটা এক্সাম্পল। তাহলে এভরি পোস্ট পাবলিশড অন এ সাবরেডিট দিস ইয়ার, মানে এটা কি মানে কি? এভরি পোস্ট পাবলিশড অন এ সাবরেডিট, ও রেডিট সাথে তোমরা মনে হয় পরিচিত, ওই যে প্রশ্ন টশ্ন করলে উত্তর পাওয়া যায়, এই ধরনের কোনো একটা সাইট। অল ফোনস অ্যাসেম্বলড ইন এ ফ্যাক্টরি টুডে, যতগুলো ফোন একদিনে তৈরি করা হয়েছে। এভরি হাউস হোল্ড ইন ইউর সিটি, যতগুলো ঘর বাড়ি আছে তোমার হাউস হোল্ডে, সবগুলো কি হতে পারে? একটা সেট অফ পপুলেশন। এই 15,000 স্টুডেন্ট পপুলেশন, তারপরে যতগুলো টঙের দোকান আছে ওগুলোও পপুলেশন, যতগুলা কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকেও তুমি পপুলেশন হিসেবে চিন্তা করতো। ফ্যাকাল্টি চিন্তা করো, তাহলে আমরাও পপুলেশন। আবার শুধু যদি চিন্তা করো প্রফেসর কারা, তাহলে তারা পপুলেশন, আমরা বাদ, এরকম ভাবে তুমি গ্রুপ করতে পারো।
তাহলে সহজ ভাষায় স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। যেমন ওই যে বললাম, তুমি ভাত রান্না করছো, কয়েকটা ভাত নিয়ে আসলা, তোমাদের সিয়ার যেমন একজন। এখানে একটা কথা বলছে দেখো, এ ব্যাড স্যাম্পল ক্যান বি ওর্স দ্যান নো স্যাম্পল এট অল। কোনো স্যাম্পল করার থেকে একটা খারাপ স্যাম্পল বা বায়াস স্যাম্পল বেশি খারাপ। বায়াস স্যাম্পল বলতে তুমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে এমন একজনকে নিলা যেটা রিপ্রেজেন্ট করে ভালো অথবা রিপ্রেজেন্ট করে খারাপ। তোমার সাথে একজনের শত্রুতা আছে, তুমি ইচ্ছা করে বাইরের একজন লোক আসলে তার একটা নেগেটিভ সাইডই দেখাই দিলা, তার মানে স্যাম্পলিং করার থেকে ওই স্যাম্পলটা বেশি খারাপ হতে পারে। এই যে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, যে 15,000 স্টুডেন্টের মধ্যে 400 জনের তুমি স্লিপ কোয়ালিটি সম্পর্কে ডেটা নিয়েছো, ওই 400 জনই তোমার স্যাম্পল। তাহলে আমরা অলরেডি মনে হয় তোমাদের মাথায় কিছু আইডিয়া এসেছে যে কেন স্যাম্পলিং করব বা স্যাম্পল দরকার আমাদের, ফুল স্টাডি কেন না। প্রথম কথা হচ্ছে টাকা বেশি লাগে, সময় বেশি লাগে, ম্যানেজ করতে কষ্ট বেশি হয়, এবং অনেক সময় কি হয়, এই স্যাম্পল যেহেতু ছোট জিনিস, এটা ট্যাকেল করা সহজ এবং অ্যাকুরেট বেশি হয়। তুমি নিজেই চিন্তা করো, যদি তোমার এই যে ইউনিভার্সিটির 10,000 লোকের ডেটা কালেক্ট করতে হয়, সেটা আবার স্টোরও করতে হবে। 10,000 লোকের ডেটা কালেক্ট করে স্টোর করতে যে পরিমাণ টাইম লাগবে, ইভেন যদি তোমাকে দিয়েও দেওয়া হয়, তার থেকে 400 জনের ডেটা স্টোর করতে একই দিনে হয়তো হয়ে যাবে, দ্রুত হবে, ভুল কম হবে। তুমি 10,000টা যখন এন্ট্রি করতে যাবা, ওখানে কিন্তু অনেক ধরনের ভুল হয়ে যাবে। তাহলে দেখা গেলো সেলের ডেটা তুমি মেয়ে দিয়ে এন্ট্রি করছো, যেটা আমরা এমসিকিউ উত্তর দেওয়ার সময় হয় মাঝে মাঝে। এই যে দেখো, আমার সেই উদাহরণটা এখানে আমি দিয়েছিলাম, ইউ ডোন্ট নিড টু ইট দ্য হোল পট অফ রাইস টু নো ইফ ইটস কুকড, ওয়ান স্পুনফুল টেলস ইউ। একটা চামচ খেয়ে বা এক দুইটি চিন্তা হাতে দিয়ে টিপে দেখলেই হবে যে এটা রান্না হয়েছে নাকি হয় নাই। খুব এসেনশিয়াল কিছু টার্ম আমাদের স্যাম্পলিং করতে লাগে, যেটা অলরেডি তোমাকে বলে ফেলছি। পপুলেশন, স্যাম্পল, প্যারামিটার শব্দটা পড়ো নাই। তো প্যারামিটার হচ্ছে পপুলেশনের, একটু নোট নাও যদি খাতা কলম থাকে হাতের কাছে। প্যারামিটার হচ্ছে পপুলেশনের অজানা ক্যারেক্টারিস্টিক। মাথায় রেখো, পপুলেশন ইটসেলফ অজানা, তার আবার ক্যারেক্টারিস্টিক সেটা ডেফিনেটলি অজানা হবে, যেটা আমি জানতে চাই। পপুলেশনের ক্যারেক্টারিস্টিক বলতে ওই যে 15,000 স্টুডেন্ট তোমার ইউনিভার্সিটিতে আছে, তারা রাতে কত ঘন্টা ঘুমায়, তারা দিনে কত ঘন্টা মোবাইল ইউজ করে, তাদের দৈনিক ব্যয় কত টাকা। এই জিনিসগুলো তুমি জানতে চাও, কিন্তু ওই 15,000 জনের কাছে গিয়ে তোমার ডাটা কালেক্ট করে সেটাকে যোগ করে ভাগ করে জানা সম্ভব না যে আসলেই তারা কত ঘন্টা ঘুমাইছে, তারা আসলে কয় টাকা খরচ করে বা এটসেট্রা। এক্ষেত্রে আমরা কি করি, এই প্যারামিটারের উপর বেস করে আমরা একটা স্ট্যাটিস্টিক অথবা স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিল করি। বুঝছো, আমার কোর্সের মানে আমার সাবজেক্টের নাম স্ট্যাটিস্টিক্স, কিন্তু এখানে কিন্তু আমি কথা বলছি স্ট্যাটিস্টিক নিয়ে। স্ট্যাটিস্টিক হচ্ছে স্যাম্পল, এই যে স্যাম্পল নিলা, স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক যেটা অবশ্যই যোগ বিয়োগ করে বের করা যায়। তার মানে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স প্যারামিটার, স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক স্ট্যাটিস্টিক, যেটা বের করা যায়। পপুলেশনের প্যারামিটারটা সহজে বের করা যায় না, এটা সাধারণত আননোন থাকে। এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি স্ট্যাটিস্টিক দ্বারা। মানে 15,000 লোকের তথ্য আমরা 500 জনের ডেটা দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করব অথবা প্রক্সি দেওয়ার চেষ্টা করব। পরের তিনটা টার্ম, একটা টার্ম মিসিং আছে এখানে, সেটা হচ্ছে এস্টিমেটর, এস্টিমেট এবং এস্টিমেশন। এই তিনটা টার্ম ইন্টার রিলেটেড। এস্টিমেশন হচ্ছে একটি ফর্মুলা অথবা রুলস। যেমন তোমরা ছোটবেলায় পড়েছো মিন মিডিয়ান মোড, মানে গড় মধ্য প্রচুরক। গড় কিভাবে চিন্তা করে বা ক্যালকুলেট করে, টোটাল অবজারভেশনকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করা হয়। এই ফর্মুলাটাকেই বলি হচ্ছে আমরা এস্টিমেটার, যেটা হচ্ছে এস্টিমেট করবে বা আইডিয়া দেবে প্যারামিটার সম্পর্কে, পপুলেশন প্যারামিটার যেটা কিনা অজানা, তার সম্পর্কে একটা আইডিয়া দেবে যে ফর্মুলা, সেই ফর্মুলাটাই হচ্ছে এস্টিমেটর। ওই এস্টিমেটর যে নিউমেরিক্যাল ভ্যালু দেবে সেটাই হচ্ছে আমার এস্টিমেট। যেমন সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, এই ফর্মুলা দিয়ে তুমি পেলা মিন 3.08, এই নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে এস্টিমেট। আর এই যে ফর্মুলার মধ্যে তোমাকে যে ভ্যালু গুলা দিতে হচ্ছে, তাহলে তো ভ্যালু গুলো তোমার হাতে থাকতে হবে, তাই না? সবার সিজিপিএ তোমার হাতে থাকতে হবে। এই সিজিপিএ গুলা কালেক্ট করা থেকে শুরু করে এই ফর্মুলাতে দিয়ে এস্টিমেট বের করা পর্যন্ত পুরো প্রসেসটাকে বলা হয় এস্টিমেশন। লাস্টে আরেকটা টার্ম আছে বায়াস।
এর উপর ভিত্তি করে আমাদের বেস থিওরাম আছে, কিন্তু ওই বায়াস আর এই বেস থিওরাম আলাদা জিনিস। বায়াস হচ্ছে তুমি রিয়েল লাইফে ইউজ করো যেটা, ওইটাই কাইন্ড অফ, যে একজনের প্রতি দুর্বল কিনা বা আরেকজনকে বেশি ফেভার দেওয়া হচ্ছে কিনা, সাম্যাবস্থা থেকে সরে যাওয়া। তার মানে আমাদের টেকনিক্যাল ডেফিনেশনটা হচ্ছে এমন: a systematic gap between what the estimator gives on average and the truth. ট্রুথ কোনটা? প্যারামিটার। আর এস্টিমেটর কোনটা দেয়? এস্টিমেট। তার মানে প্যারামিটার এবং এস্টিমেটের মাঝখানে যে গ্যাপ, এইটাই হচ্ছে তোমার বায়াস। মানে এইটাই তোমার ত্রুটি, এইটাই তোমার ভুল, এইটাই তোমার বায়াস। আশা করি বুঝতে পেরেছো। যে কোনো পয়েন্টে তোমরা যদি বুঝতে না পারো, কাইন্ডলি কোশ্চেন করবা। আচ্ছা, এবার আমি কথা বলছি স্যাম্পলিং ফ্রেম নিয়ে। একদম সহজ ভাষায় যদি তুমি মনে রাখতে চাও, তাহলে মনে রাখবা যে স্যাম্পলিং ফ্রেম হচ্ছে একটা লিস্ট, যে লিস্টের মধ্যে পপুলেশনের সবাই থাকার কথা। কেউ দুইবার থাকবে না, এমন হবে না যে কেউ মোটে নাই। তোমাদেরকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়, তাহলে ওই স্টুডেন্ট আইডিতে একটু থিঙ্ক করো যে কেউ কিন্তু দুইবার রোল নাই, সবাই একবার আছে, কেউ দুইবার নাই, আবার কেউ রোল নাই এমন নাই। তার মানে এই স্টুডেন্ট আইডি গুলা যদি এক জায়গায় লেখা হয়, তাহলে এটাই হচ্ছে একটা স্যাম্পলিং ফ্রেম। তোমরা ওই ফ্রেমের আন্ডারে আছো। তুমি যদি কোনো রেস্টুরেন্টে দাও, দেখবে ওই খাবারগুলো একটা লিস্ট করে লেখা থাকে, একটা কাগজ তোমাকে ধরায় দেয়, ওটাও কিন্তু একটা স্যাম্পলিং ফ্রেম, যেখানে লিস্ট আকারে সবাই আছে, কেউ দুইবার নাই বা এরকম একটা ব্যাপার। এ ফ্রেম ইজ নট দ্য সেম থিং অ্যাজ দ্য পপুলেশন। পপুলেশন না কিন্তু, ইট শুড রিপ্রেজেন্ট ইট অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল। তার মানে এখানে এমন হতে পারে লিস্টে কেউ কেউ বাদ থাকতে পারে। তোমার যখন রোল নাম্বারিং করছো, কেউ কিন্তু বাদ নাই, কিন্তু ইন রিয়েল লাইফ তুমি যখন নাম্বারিং করবা, তখন কেউ কেউ কিন্তু বাদ থাকলেও থাকতে পারে। ইট ক্যান হ্যাপেন। স্যাম্পলিং ফ্রেমের কিছু কমন সমস্যা আছে। সেটা হচ্ছে, অনেক সময় হয় কি যে সবগুলোকে কভার করা যায় না। অনেক সময় হয় ওভার কভারেজ। ওভার কভারেজ মানে একই লোক ভিন্ন ভিন্ন জায়গায়, মনে করো তুমি ডেটা কালেক্ট করছিলা খুলনা সিটিতে, তুমি একবার নিউ মার্কেটে তাকে ডেটা কালেক্ট করে এন্ট্রি করে ফেলছো, আবার সে খুলনা ইউনিভার্সিটিতে বেড়াতে আসছে, তাকে খুলনা ইউনিভার্সিটিতেও আরেকবার এন্ট্রি করে ফেলছো। তোমার লিস্ট তখন ওভার কভারেজ করবে, মানে দুইবার হয়ে গেল বা কিছু। আউটডেটেড লিস্ট, অনেক সময় লিস্টটা করছো 6 মাস আগে, 6 মাস পরে আবার নতুন স্টুডেন্ট চলে আসছে, অথবা সে খুলনা থেকে শিফট হয়ে গেছে, সে ভর্তি বাতিল করে ফেলছে। তার মানে আগের লিস্ট কিন্তু আর কাজ হবে না। তোমাদেরই দেখবো হয়তো বা বন্ধুদের, তুমি জানি না কি অবস্থা। আমার ডিসিপ্লিনে এবার দেখলাম রোল আছে 70 পর্যন্ত, 20 পর্যন্ত কোনো রোলই স্টুডেন্ট নাই। তোমাদের রোল শুরু হয়েছে কোথা থেকে, রাজ? স্যার আমাদের 01 থেকে শুরু হয়েছে। সবাই আছে? 49 পর্যন্ত স্যার এখন গেছে আর কি, মাঝখানে ও আচ্ছা। কয়েকজন। রানিং স্টুডেন্ট কতজন তোমাদের? 40? তো 35 জন, বাকি ও সবাই চলে আচ্ছা, গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে। তো স্যাম্পলিং ফ্রম লাস্ট ইয়ার, তার মানে লাস্ট ইয়ার থেকে যদি নাও, পুরোনো ডাটা খুব একটা ভালো কার্যকর হবে না। এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেমের প্রবলেম। এট এনি পয়েন্ট অফ দিস প্রেজেন্টেশন তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো। মাথায় রাখবা, যখন তোমার কোনো কোশ্চেন থাকে না, যে দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে, আয়দার তুমি সবকিছু বুঝেছো, অথবা তুমি কিছুই বোঝো নাই। যদি সবকিছু বুঝে থাকো, ইটস গুড ফর ইউ এন্ড গুড ফর মি। আর যদি কিছুই না বুঝে থাকো, এটা আমার জন্য যতটা না খারাপ, তোমার জন্য বেশি খারাপ। কারণ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য এক্সাম, তোমাকে পরীক্ষায় গিয়ে লিখতে হবে, তোমাকেই সবকিছু করতে হবে। এবং ইউনিভার্সিটিতে তোমার রেসপন্সিবিলিটি তোমার নিজের। তোমার আগের মতো কিন্তু কোনো গার্জিয়ানও কিছু বলবে না, বা আমরা টিচাররাও কোনো দায়ভার নিব না। তো আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই স্লাইড করলে কিন্তু শুধু পরীক্ষায় হবে না, ডেফিনেটলি অবশ্যই বই পড়তেই হবে। মানে এটা বইয়ের কোনো অল্টারনেটিভ নাই। স্লাইডটা তোমাকে শুধু ধারণা দেয়, ঠিক আছে? দ্যাটস ইট। তো এখানে একটা কনসেপ্ট যেটা হচ্ছে সেনসাস, অলরেডি তোমরা এর সাথে পরিচিত, আদমশুমারি, অথবা ইন্ডিয়াতে বলে জনশুমারি বা জনগণনা। তো সেন্সাসের ঘটনাটা হচ্ছে কি, সবাইকে আমরা পরিসংখ্যানের ভাষায় সেন্সাস বলতে বুঝি সবাইকে গোনা, পপুলেশনের সবাইকে গোনা। আমার পপুলেশন যদি হয় মাছ পুকুরের,
তাহলে সবাইকে প্রত্যেকটা মাস ধরে ধরে গুনতে হবে, এটি হচ্ছে সেন্সাসের ঘটনা। স্যাম্পল সার্ভে তার উল্টো, একটা নির্দিষ্ট অংশ বা ছোট একটা অংশ যারা কিনা রিপ্রেজেন্ট করে তোমার পুরো পপুলেশনকে, তাদেরকে গণনা করলেই হবে। Census study every single unit in the population. On the other hand, sample survey study a carefully chosen subset to answer a specific question. একটা নির্দিষ্ট অ্যান্সার দেওয়ার জন্য এটা হয়তো বা খুঁজে থাকতে পারে। Census fits a small, high-stake population. Every department in a small অথবা কলেজ। Sample survey fits large population with limited time or budget, which describe most real-world studies. মানে একটু কনফিউজিং লাগতে পারে যে তোমার সেন্সাসের ক্ষেত্রে আপনি স্মল বললেন, স্যাম্পলের ক্ষেত্রে লার্জ বললেন, এটা কেমন হলো? মানে স্যাম্পল আসলে লার্জ পপুলেশনকে রিপ্রেজেন্ট করে ছোট লিমিটেড জায়গা দ্বারা, লিমিটেড টাইম এবং লিমিটেড বাজেট দ্বারা। স্যাম্পল সার্ভে বড় একটা জিনিস ছিল, কিন্তু তার ছোট একটা অংশ নিয়ে আমি কাজ করলাম, যেহেতু আমার বাজেট কম, সময় কম। দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে? সেন্সাস হচ্ছে পুরো পপুলেশন নিয়ে কাজ করে, স্যাম্পল তার পার্ট নিয়ে কাজ করে। কস্ট এটা বেশি হয়, এটা কম হয়। টাইম সেন্সাসে বেশি লাগে, স্যাম্পলে কম লাগে। অ্যাকুরেসি একটু মাথায় রেখো, স্যাম্পলিং এরর হয় না সেন্সাসে, কারণ স্যাম্পলিংই করি নাই। যেখানে আমি স্যাম্পলিং করি নাই সেখানে স্যাম্পলিং এরর হওয়ার সুযোগই নাই। যেখানে স্যাম্পলিং করেছি সেখানে অবশ্যই স্যাম্পলিং এরর হবে। কিন্তু অন দা আদার হ্যান্ড সমস্যা হচ্ছে এই সেন্সাসে নন স্যাম্পলিং এরর বেড়ে যায়। এখন তুমি বলবা নন স্যাম্পলিং এরর কি? আমাদের দুইটা তিনটা স্লাইড পরে আছে। নন স্যাম্পলিং এরর হচ্ছে সেই জিনিস, তুমি যখন এন্ট্রি দিতে যাচ্ছ ওখানে কিছু ভুল হচ্ছে, তুমি মেলকে ফিমেল ক্যাটাগরিতে অ্যান্সার দিয়ে ফেলছো। তুমি কোশ্চেন করার সময় তাকে যে কোশ্চেনটা দিয়েছো সেই কোশ্চেনটা ঠিকঠাক হয় নাই, কোশ্চেন করাটা মানে ত্রুটিপূর্ণ ছিল, এই জন্য উত্তরটা ভুলভাল আসছে। এই ধরনের ত্রুটিগুলোকে আমরা বলছি নন স্যাম্পলিং এরর। তাহলে সেন্সাসে নন স্যাম্পলিং এরর বেশি হয়, স্যাম্পল সার্ভেতে কম হয়, যেহেতু ছোট পপুলেশন। যে ন্যাশনাল সার্ভে হয় এটাই সেন্সাস। ইউনিভার্সিটি কোর্স এভালুয়েশন সার্ভে, হয়তো বা 10-15 জন থেকে তোমার ডিপার্টমেন্টের স্যাররা জিজ্ঞাসা করলো, এটাই হচ্ছে তোমার স্যাম্পল সার্ভে হতে পারে। অথবা বিডিএসএস, বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, ডাটা কালেকশন করে। এমআইসিএস, এরা ডাটা কালেকশন করে। গ্যাটস গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে, এরা ডাটা কালেকশন করে। এগুলো সবই হচ্ছে স্যাম্পল সার্ভে, পুরো পপুলেশনের উপর ভিত্তি করে যদিও ডেটাটা কালেক্ট করা হয়। যেমন বিডিএসএস পুরো দেশকে রিপ্রেজেন্ট করে মাত্র 30,000 উইমেনের ডেটা দিয়ে। বুঝছো, বাংলাদেশে কিন্তু হয়তো বা 10 কোটি বা 9 কোটি উমেন আছে, কিন্তু ওরা ডেটা কালেক্ট করছে মাত্র 30,000। এবং এটা বলছে যে এই 30,000 জনই ওই 10 কোটি মহিলার রিপ্রেজেন্টেটিভ। তাহলে একটা স্যাম্পল সার্ভে করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে? 1 নম্বর হচ্ছে, পৃথিবীতে কোনো কাজ আসলে অবজেক্টিভ ছাড়া হয় না। তোমাকে একটা অবজেক্টিভ থাকতে হবে, তুমি কি চাও বা কি করতে চাও। তাহলে তুমি জানতে চাও যে রিক্সাওয়ালাদের ইনকাম কত, হলো একটা অবজেক্টিভ। ডিফাইন দ্য পপুলেশন, তোমার পপুলেশন কি? এই রিক্সাওয়ালারা। ঠিক আছে, এর মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমরা ওই বইটাতেই পাবে হয়তোবা। প্রথম কথাটা হচ্ছে পপুলেশন, পুরো এন্টায়ার জিনিস। সেকেন্ড ঘটনা হচ্ছে তাদেরকে একটা লিস্টে নিয়ে আসবে তুমি, বা ছোট করবে একটা। সেটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে পপুলেশন, পরেরটা হচ্ছে টার্গেট পপুলেশন। টার্গেট পপুলেশন। এখন টার্গেট পপুলেশনটা একটু কনফিউজিং। মনে করো তোমার কাছে ছিল ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রথমে, সকল স্টুডেন্টরা তোমার পপুলেশন, কিন্তু তুমি স্পেসিফিক্যালি কাজ করতে চাচ্ছ পুরুষদের নিয়ে, মেল। তাহলে মেলটা হচ্ছে তোমার টার্গেট পপুলেশন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা আসলে ওই সংজ্ঞাগত উপর ভিত্তি করে আরো ছোট হবে নাকি আরো বড় হবে সেটা নির্ভর করবে ওই সিচুয়েশনটা কোথায়। তাহলে পুরো স্টুডেন্টরা হচ্ছে তোমার পপুলেশন, পার্ট অফ দ্য স্টুডেন্ট যেটা তোমার রিসার্চের টার্গেট, মনে করো মেল স্টুডেন্ট, তারা হচ্ছে তোমার টার্গেট পপুলেশন। এবার সবাইকে মেল স্টুডেন্টদেরকে তুমি কি করবা? ওই যে রোল নাম্বারের ভিত্তিতে ই করলা, স্যাম্পলিং ফ্রেম করলা, অথবা তুমি নিজে নিজে একটা লিস্ট করলা। লিস্ট করতে যে কয়েকজন বাদ পড়ে গেল যারা কখনো ক্লাসে আসে না, তারা ভর্তি হয়েছে তুমি জানো না কারণ ক্লাসে আসে না। তাহলে এই লিস্টটা আরেকটু ছোট হলো। তাহলে প্রথমে পপুলেশন, তারপরে টার্গেট পপুলেশন, তারপরে আসলো স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ফ্রেমের পরে তুমি কি করবা? স্যাম্পলড করবা। মনে করো এখান থেকে 50 জনকে সিলেক্ট করছো,
কিন্তু 50 জনের কাছে গেলেই কি তোমাকে ডেটা দিয়ে দেবে? দেবে না। দুই একজন বলবে যে ভাই আমি ডেটা দিতে পারবো না, আমার সময় নাই, এই সেই। তাহলে ফাইনালি তুমি একটা ছোট অংশ পাবা, স্যাম্পল। এটাকে আমরা বলছি স্যাম্পল, এর আগের অংশটাকে বলছি স্যাম্পলড পপুলেশন। তার মানে পপুলেশনের যে অংশটা আসলে স্যাম্পলড হয়েছিল, আমার থিওরি অনুযায়ী সিলেক্ট করেছিলাম, কিন্তু তাদের কয়েকজন আমাকে ডেটা দিতে অস্বীকৃতি জানাইছে, অথবা আমি তাদের কাছে যেতে পারি নাই। তাহলে এবার কোন ধাপে আছি আমরা? ডিফাইন দ্য পপুলেশন। তুমি পপুলেশন ডিফাইন করলা। আইডেন্টিফাই দ্য স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ফ্রেমটা নিলা যে লিস্টটায় কি কি আছে। চুজ দ্য স্যাম্পলিং মেথড, কোন মেথডে স্যাম্পলিং করবা, এটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং হবে নাকি নন প্রবাবিলিটি স্যাম্পলিং হবে? কত জনের স্যাম্পল নিবা? 100 জন, 1000 জন, নাকি 500 জন? ডাটাটা কালেক্ট করে নিবা এবং অ্যানালাইজ দ্য এবং ইন্টারপ্রিট করবা, এবং ফাইনালি একটা কনক্লুশন নিবা যে হ্যাঁ, এই রিক্সাওয়ালাদের হয়তোবা মাসিক আয় 20,000 টাকা থেকে 35,000 টাকা। এখন তুমি বলবা না, আমি তো একজন রিক্সাওয়ালার চিনি, তার ইনকাম 10,000 টাকা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তুমি 95% কনফিডেন্ট। তার মানে 5% লোক, প্রতি 100 জনে 5 জন থাকবে যাদের ইনকাম 20,000-এর নিচে এবং 35,000-এর উপরে। এগুলো এক্সেপশন। তুমি সবটা মানে ডিফাইন করতে পারবা না এবং সবটা নিয়ে ডিসিশনও নিতে পারবা না। এই স্টেপ গুলো কি বুঝতে পেরেছি? আশা করি। কেউ যদি বুঝতে না পারো কাইন্ডলি কোশ্চেন করবা। জানা কেন? একটু আগে এই টার্মটা তোমরা দেখেছিলে, স্যাম্পলিং এরর। তো স্যাম্পলিং এরর হচ্ছে সেই টার্ম যেটা হচ্ছে তুমি স্যাম্পল নিলে পপুলেশনের বদলে, তাহলে পপুলেশনের যে ট্রু ভ্যালু ছিল তার থেকে যে ডেভিয়েশন হলো, এটাই হচ্ছে তোমার স্যাম্পলিং এরর। তার মানে হচ্ছে স্যাম্পলিং এরর ইজ দ্য গ্যাপ বিটুইন এ স্যাম্পলস রেজাল্ট and the population's true value, caused simply by looking at a part instead of the whole. তোমার ইউনিভার্সিটিতে যে 15,000 স্টুডেন্ট ছিল, তুমি যদি তাদেরকে 15,000 জনের কাছে যেতে পারতে, তাহলে তুমি জানতা যে তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের গড় ঘুম প্রতি রাতে হয় হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। বুঝো, এটা কিন্তু হাইপোথেটিক্যালি আমি একটা দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এবার তুমি গিয়েছো ওর বদলে মাত্র 500 জনের কাছে। তো 500 জনের কাছে গিয়ে তুমি জানতে পারছো যে তোমাদের আসলে ঘুম হয় 6 ঘন্টা 40 মিনিট। ট্রু কত? 6 ঘন্টা 20। তুমি পেয়েছো 6 ঘন্টা 40, এই যে 20 মিনিট তুমি বেশি পাইলা, এটি হচ্ছে তোমার ওভার এস্টিমেশন, একটু বেশি করলা ট্রু থেকে। এই পার্থক্যটাই হচ্ছে তোমার স্যাম্পলিং এরর। কারণ তুমি 500 জনের দিকে তাকাইছো, 15,000 জনের দিকে তাকাইতে পারো নাই। আই থিংক সবাই বুঝতে পেরেছো। তাহলে অন দা আদার হ্যান্ড, নন স্যাম্পলিং এররটা কি? এরর্স দ্যাট কাম ফ্রম ডেটা কালেকশন, মেজারমেন্ট, মাপার ভুল, প্রসেস করার সময় ভুল। স্যাম্পলিং এর জন্য ভুল হচ্ছে না, এটা অন্য যে কোনো কারণে। তার মানে তুমি একটা আমব্রেলার মতো চিন্তা করো। একটা আমব্রেলা তুমি যখন খুলে ধরে আছো, বৃষ্টি যতটা আটকাবে, ওইটাই হচ্ছে তোমার স্যাম্পলিং এরর। এর বাদ বাকি বাইরে যা কিছু আছে সবটাই হচ্ছে তোমার নন স্যাম্পলিং এরর। তার মানে তুমি হচ্ছে মাপলা যখন, তোমার মাপার সময় হয়েছে 15.7, 8, 9, 5, তুমি লেখার সময় লিখছো 15.8, এখানে রাউন্ড করে একটু বাড়ায় দিলা, এখানে একটু ভুল হতে পারে। ওই যে ডেটা যে দিছে, তার বয়স হচ্ছে 15 বছর 6 মাস, সে বলছে 16 বছর, অথবা সে বলছে 15 বছর, সে এখানে কিছুটা কমায় দিল। এই ধরনের সকল ত্রুটি এর মধ্যে চলে আসবে নন স্যাম্পলিং এররের মধ্যে। স্যাম্পলিং এরর ভার্সেস নন স্যাম্পলিং এরর তাহলে কি? স্যাম্পলিং এররটা হয় স্যাম্পল ব্যবহারের কারণে, নন স্যাম্পলিং এররটা হয় আমার প্রসেস অথবা মানুষের ভুলের কারণে, ডেটা কালেকশনের ভুল হতে পারে। সেন্সাসে কি হয় স্যাম্পলিং এরর? না, কোনো সুযোগই নেই, কারণ তুমি স্যাম্পলই নিচ্ছ না, সেন্সাসে তো সবাইকে কাউন্ট করছো। ডেফিনেটলি নন স্যাম্পলিং এরর হয়।
স্যাম্পলিং এরর কি ছোট হয় কিনা ওই যে লার্জেস্ট স্যাম্পল নিলে? ইয়েস। নন স্যাম্পলিং এরর আরো বাড়ে। এখানে আমি গ্রাফটা দিয়েছি কিনা দাঁড়াও একটু দেখে আসি, না আমি মনে হয় সেই গ্রাফটা দেই নাই। এখানে নন স্যাম্পলিং এরর এবং স্যাম্পলিং এররের মধ্যে একটা খুব সুন্দর রিলেশনশিপ আছে। আমি একটু আঁকায় দেখানোর চেষ্টা করি। নিচের দিকে আছে তোমার হচ্ছে স্যাম্পল সাইজ, আর এদিকে আছে তোমার এরর। আচ্ছা, ধরে নাও এরর, এই তো এর। এখন এই ফিগারটার দিকে একটু তাকালে তুমি বুঝতে পারবা যে যখন স্যাম্পল সাইজ ছোট তখন এরর সর্বোচ্চ। এইদিকে যখন তুমি যাচ্ছ স্যাম্পল সাইজ বাড়ছে এরর কমছে। তার মানে এটা কোন ধরনের এরর? স্যাম্পল সাইজ যখন ছোট তখন এরর সর্বোচ্চ বেশি। স্যাম্পল সাইজ যখন বাড়ছে, তো স্যাম্পল সাইজ বাড়া মানে কি, আমি তো পপুলেশনের দিকে যাচ্ছি, ওই এররটাও কমে আসে, তাহলে এটা কোন ধরনের এরর? এটা হচ্ছে আমার সেই স্যাম্পলিং এরর। স্যাম্পল সাইজ যখন কম তখন ওই এররটা কম, স্যাম্পল সাইজ যখন বাড়াচ্ছ তখন ওই এররটা উপরের দিকে বাড়ছে। ওটা কোন ধরনের এরর? ওইটাই হচ্ছে নন স্যাম্পলিং এরর। নন স্যাম্পলিং এরর। তার মানে একটা বাড়লে আরেকটা কি হয়? কমে। কিন্তু এটা কখনোই দুইটাই একদম জিরো হয়ে যায় না, এই জন্য দেখো এইখান বরাবর আমি একটু লেভেল রাখছি, মানে একদম জিরো হয়ে যায় না, কিছু হলেও থাকে। এই ফিগারটা বোঝো নাই কে কে? ওকে, ধরে নিচ্ছি কেউ বোঝো নাই অথবা সবাই বুঝছো। আচ্ছা, আমাদের তাহলে র্যান্ডমনেস কেন প্রয়োজন? একটু মাথায় কোশ্চেন আসতে পারে, যেহেতু আমি প্রবাবিলিটি পড়ালাম, স্যাম্পলিং পড়ালাম। তো র্যান্ডমনেস প্রয়োজন আমাদের এই কারণে যে আমরা যদি স্যাম্পলিং করতে যাই এবং এটাকে যদি সাইন্টিফিক দাবি করতে যাই তাহলে এটাকে র্যান্ডম হতে হবে। তোমরা দেখবা এই যে গতকালকে না পরশুদিন যখন এসএসসি রেজাল্ট দিল, ছেলেদের কিন্তু ইন্টারভিউ কম নেয় সাংবাদিকরা, আর মেয়েদের ক্ষেত্রে ইন্টারভিউ বেশি নেয়, তাই না? তার মানে ওটা কি সিলেক্টিভ বায়াস। ওই সাংবাদিক ওর ইচ্ছা মতো নিয়েছে, ওর কনভিনিয়েন্সলি যাকে সুবিধা হয়েছে তাকে নিয়েছে। তো এই যে বিষয়টা, এখানে কিন্তু র্যান্ডমলি নেওয়া হয় না। র্যান্ডমলি যদি নিত তাহলে ছেলেদেরও যে পরিমাণ চান্স থাকতো মেয়েদেরও ওই একই পরিমাণ চান্স থাকতো, অথবা একটা জানা চান্স থাকতো যে হ্যাঁ ছেলেরাও আসবে। Randomness means where every unit has a known non-zero chance of being chosen. সবার নন জিরো, জিরো না, তার মানে সবাই একবার না একবার হলেও আসতে পারে। দিস ইজ হোয়াট লেস আস কম্পিউট আমাদেরকে বলে এক্স বার। এক্স বারটা হচ্ছে মিন বা গড়ের প্রতীক। তুমি যদি এক্স বার বা মিন নাও, ওই যে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে আসলা সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, তার যদি এক্সপেকটেশন নাও বা গড় নাও, তাহলে তুমি পপুলেশনের যে ট্রু ভেরিয়েবল বা ট্রু প্যারামিটার মিউ, জানতা না অজানা, সেটাকে পেতে পারো। তার মানে হচ্ছে তুমি অগণিত সংখ্যক র্যান্ডম স্যাম্পল যদি নিতে পারো, এটা একটা র্যান্ডম স্যাম্পল, প্রথমবার 500 জনের নিলা, পরের বার আরো 500 জনের নিলা, তারপরের বার আরো 500 জনের নিলা, এভাবে এন সংখ্যক র্যান্ডম স্যাম্পল তুমি নিলে। এন সংখ্যক যদি র্যান্ডম স্যাম্পল হয় তাহলে এন সংখ্যক র্যান্ডম মিন হবে তোমার। প্রথম স্যাম্পলের একটা মিন, সেকেন্ড স্যাম্পলেরও একটা মিন হবে, এভাবে করে এক্স এন এর একটা মিন হবে। তাহলে এন সংখ্যক স্যাম্পল মিনের তুমি আবার কি করলা? গড় করলা। এক্সপেকটেশন মানে হচ্ছে গড়। তাহলে যখন তুমি গড় নিলা তখন তুমি এইটার যে আলটিমেট মিন পাবা, এই যে এক্সপেকটেশন অফ এক্স বারের যে ভ্যালুটা হবে সেটা হবে কার সমান? ট্রু পপুলেশনের যে মিন প্যারামিটার আননোন ভ্যালু মিউ, তার সমান। তার মানে ওই 15,000 লোককে তুমি এবার টাচ করে ফেলতে পারবা, কারণ প্রতি 500 জনের ভিতরে, এই যে 500 জন যখন নিচ্ছ এন সংখ্যক বার, এর মধ্যে ঘুরে ঘুরে একই লোক তো 500 জন তো বারবার আসবে না, কোনো না কোনো ভার একজন একবার হলেও আসবে, একবার হলেও আসবে। কেউ হয়তো বা দুইবার আসবে, এখানে একবার এখানে একবার, কিন্তু কাটাকাটি হয়ে আলটিমেটলি সে প্রতিবার হলেও সবাই চলে আসবে পপুলেশনে। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের
র্যান্ডমনেস এর জন্য জরুরি। যদি আমরা র্যান্ডম স্যাম্পল নেই, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে এক্সপেকটেশন অফ এক্স বার, দ্যাট ইজ স্যাম্পল মিন, তাদের যদি গড় করা হয় তাহলে আমরা পপুলেশন মিন পেতে পারি। এই যে পপুলেশন মিন বা পপুলেশন প্যারামিটার। উইদাউট র্যান্ডমনেস আমরা এরর কতটা করছি সেটাও মেজর করতে পারবো না, ভুল বা বায়াস কতটা হচ্ছে সেটাও মেজর করতে পারবো না, আমাদের যে কনক্লুশন হবে সেগুলো স্ট্যাটিস্টিক্যালি জাস্টিফাইড হবে না। তুমি নিজের মতো করে বলে দিলা যে হ্যাঁ হ্যাঁ, এই খুলে ইউনিভার্সিটিতে পড়ালেখা হয় না, কিন্তু তোমার এই জাস্টিফিকেশনটা অন্য কেউ অ্যাকসেপ্ট করবে কিনা তার জন্য তোমাকে কিছু এভিডেন্স দেখাতে হবে। র্যান্ডমনেস না থাকলে ওই এভিডেন্সটা দেখানো সম্ভব না। এই যে এখানে দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। Surveying only the students sitting in the front row is easy, but front row students may be more engaged than average. অন্য যারা পিছনে বা বসে আছে বা যারা এভারেজ স্টুডেন্ট, তাদের থেকে কিন্তু অনেক সময় সামনের দিকে তারাই বসে যারা একটু পড়ালেখায় বেশি আগ্রহী। তো শুধু তাদের দিয়ে বিচার করে ভিসি স্যার গিয়ে বলতে পারে না, না না না, ম্যাথে যারা স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে তারা খুব ভালো পড়ালেখায়। দ্যাটস নট র্যান্ডমনেস, এটা র্যান্ডমনেস নয়, এটা হচ্ছে তোমার সুবিধা, কনভেনিয়েন্স। এবং এইটা হচ্ছে বায়াস রেজাল্ট দিবে, একপাক্ষিক রেজাল্ট দিবে, অথবা যে রেজাল্ট দিবে সেটা পুরো ম্যাথের স্টুডেন্টদেরকে বা ওই ব্যাচের স্টুডেন্টকে রিপ্রেজেন্ট নাও করতে পারে। র্যান্ডমলি স্যাম্পল করার চারটা টেকনিক আছে, এটা আমরা ডিটেলস শিখবো পরের সেকশনে, কিন্তু এখানে আমরা একটু আইডিয়া দিয়ে রাখি যতটা পারা যায়। তোমরা দেখবে সিলেবাসে প্রথমে একবার আছে র্যান্ডম স্যাম্পলিং বা স্যাম্পলিং, পরে আবার আলাদা করে দেওয়া আছে এই স্যাম্পলিং এর নামগুলো। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে একটু মাথায় রেখো, দেয়ার ইজ নো সিঙ্গল বেস্ট মেথড, অনলি দ্য রাইট ফিট ফর ইউর সিচুয়েশন। তুমি আসলে কোন সিচুয়েশনে কাজ করবে তার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কোন স্যাম্পলিং ইউজ করবে। কোনো বেস্ট স্যাম্পলিং মেথড বলে কোনো কিছু নাই, সিচুয়েশন যা ডিমান্ড করে তার উপর নির্ভর করবে তোমার স্যাম্পলিং কেমন হবে। নামের মধ্যে আছে দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, মানে সব থেকে সহজ র্যান্ডম স্যাম্পলিং। প্রত্যেকটা স্টুডেন্ট অথবা প্রত্যেকটা অবজারভেশন অথবা প্রত্যেকটা পপুলেশন এলিমেন্ট হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বিং পিকড, নো গ্রুপিং ইনভলভ। তোমরা ছোটবেলায় লটারি খেলে থাকবে, 10 জন যদি বন্ধু থাকে, 10 জনের নামে 10টা কাগজ লেখা হয়, নাম লিখে, এরপরে কি করা হয়, একটা বয়ামের মধ্যে ফেলা হয়। তার মানে চান্স কেমন সবার, 1/10 ইকুয়াল চান্স। এবং ওখান থেকে একটা কাগজ উঠাবা, একজন পুরস্কার পাবে, তার মানে ইকুয়ালি সবাই লাইকলি। এইটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এখনো বাংলাদেশে লটারি যে পদ্ধতিতে করা হয়। এবং তোমরা দেখবা ক্লাসে আমি পড়াবো, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর দুইটা মেথড আছে, একটা লটারি মেথড, আরেকটা হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল দিয়ে করানো হয়। তো লটারি মেথড এক্স্যাক্টলি এখনো যেটা করে, ওই যে লটারিতে বিভিন্ন মেলায় টেলায়, ওটা আসলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে, ওরা যদি এই নামটা জানে না। এরপরে আছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তোমার ক্লাসে এক ধরনের, দুই ধরনের স্টুডেন্ট আছে, একটা ছেলে আর একটা মেয়ে। তুমি যদি এরকম জানতে চাও যে আসলে ছেলে আছে 10 জন, সরি, ছেলে আছে 30 জন, মেয়ে আছে 10 জন, তো আমি কেন দুইজন সবাইকে ইকুয়াল চান্স দিব? আমি ছেলেদেরকে বেশি ডাটা নিব কারণ ছেলে আমার বেশি, মেয়ে আমার কম, তাহলে মেয়েদের থেকে কম ডাটা নিব। তখন তোমার কি করা উচিত, তাদেরকে গ্রুপ বা স্ট্যাটায় ভাগ করে ফেলা উচিত। আমরা এটাকে বলি স্ট্যাটাম। সিঙ্গেল স্ট্যাটাকে বলা হয় স্ট্যাটাম, অনেকগুলো মিলে হয় স্ট্যাটা। স্প্লিট স্টুডেন্টস বাই ইয়ার অথবা মেজর ফার্স্ট অথবা জেন্ডার, তারপরে ওই গ্রুপের মধ্যে তুমি স্যাম্পলিং করলো, মনে করো এই যে বক্স, একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, এটাই তোমার টোটাল পপুলেশন। তুমি এটা ভাগ করলা, যে যারা মোটে পড়ালেখা করে না, যারা অল্প পড়ালেখা করে, যারা একটু ভালো পড়ালেখা করে, আর যারা আউটস্ট্যান্ডিং ভালো, সিজিপিএ 3.9 এর উপরে এরকম পড়ালেখা করে, তাহলে চারটা ক্লাস্টার হয়ে গেল তোমার। এরপরে আছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে সেই স্যাম্পলিং যেখানে তুমি একটা সিস্টেম ফলো করে স্যাম্পল নাও। মনে করো তুমি হচ্ছে ট্যাক্সের অফিসার, যেটা ট্যাক্স অফিসে এখনো করে, ওদের পক্ষে সম্ভব না 1.5 কোটি ফাইল সাবমিট করা হয়েছে, 1.5 কোটি লোকেরই কি করবে, ফাইল চেক করবে, এটা অসম্ভব। তো ওরা কি করে, প্রথম একটা সিলেক্ট করে, এরপরে কি করে,
30 জন অথবা 300 জন অথবা 3000 জন পর পর সিরিয়ালে যারটা পড়ছে তার ফাইলটা পিক করে। এটা আবার কেমন? মনে করো তোমার কাছে ফাইল আছে 30টা এখান থেকে। তো তুমি ইন্টারভাল সিলেক্ট করলা 5টা, তাহলে 1 থেকে 5 এই পর্যন্ত। তো 1 থেকে 5-এর মধ্যে তুমি কি করবা? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে প্রথম এলিমেন্টটা সিলেক্ট করলা। মনে করো তোমার প্রথম এলিমেন্ট আসছে 3, তোমার ইন্টারভাল কত? 5। তাহলে পরের এলিমেন্ট হবে কত? 5 আর 3 8। তারপরে 8 আর 5 13, তারপরে 18, তারপরে 23, এভাবে করে তোমার যে কটা স্যাম্পল দরকার তুমি কালেক্ট করবা। এটা একটা সিস্টেম ফলো করলা, এই জন্য এটাকে বলা হয় সিস্টেমেটিক স্যাম্পলিং। এরপরে যেটা আসছে সেটা খুব সহজ একটা স্যাম্পলিং মেথড, এটাকে বলা হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার মানেও গ্রুপ, স্ট্রাটা মানেও গ্রুপ, কিন্তু এখানে একটা মেজর ডেফিনেশনাল পার্থক্য আছে। এটাকে যদি তুমি স্ট্রাটা বলো, এটাকে যদি তুমি ক্লাস্টার বলো, মাথায় রাখতে হবে যে স্ট্রাটার মধ্যে শুধু এক জাতীয় বা সমজাতীয় আইটেমই থাকবে। মানে এটার মধ্যে যদি তুমি অরেঞ্জ রাখো, শুধু অরেঞ্জই থাকবে। আর এই ক্লাস্টারকে তুমি বলতে পারো ফলের ক্লাস্টার। তার মানে এখানে অরেঞ্জও থাকবে, ম্যাঙ্গোও থাকবে, অ্যাপলও থাকবে, আবার পাইনাপেলও থাকবে, সব থাকবে। তার মানে একটা ক্লাস্টার নিলে মোটামুটি সবাইকে স্টাডি করা হয়ে যায় যদি এরকম 10টা ক্লাস্টার থাকে। কিন্তু স্ট্যাটা কিন্তু আলাদা জিনিস, একটাই অরেঞ্জ থাকবে, আরেকটায় থাকবে পাইনাপল, আরেকটায় থাকবে ম্যাঙ্গো। তাহলে তোমাদের বাড়ির কাছে থাকবে স্ট্রাটা এবং ক্লাস্টারের মধ্যে পার্থক্য, 10-12টা পার্থক্য লিখে রাখবা, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। স্লাইডে মনে হয় দেওয়া নেই। এই ছোট ছোট জিনিসগুলো নোট রাখবা, দেখবা পরীক্ষায় চলে আসছে, ভালো করছো। অলরেডি মনে হয় আমি বলেছি। তাহলে তোমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং জিনিসটা কি? প্রত্যেকটা এলিমেন্ট তোমাকে নিতে হবে। এভরি পসিবল সাবসেট অফ সাইজ এন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বিং চুজেন। তার মানে যদি তোমার 100টা স্যাম্পল সাইজ থাকে, তাহলে সবার ইকুয়াল সাইজ 1/100, প্রত্যেকটার ইকুয়াল চান্স থাকে। যেখানে ইকুয়াল চান্স থাকে সেটাই হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটার কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়? স্মল ফেয়ারলি ইউনিফর্ম পপুলেশনে, মানে যারা একই রকম, এবং কন্ট্রোল এক্সপেরিমেন্টে 10 জন আছে, 20 জন আছে, 100 জন আছে, তুমি 100 জন থেকে স্যাম্পলিং করে নিলা। এটা হচ্ছে কিছু অ্যাডভান্টেজ আছে। আনবায়াস এস্টিমেটর দিবে যেহেতু র্যান্ডম স্যাম্পলিং, এটা খুব সহজ, বোঝা যায়। এখানে কোনো কাউকে ফেভার দেওয়া হচ্ছে না, সবাই ইকুয়াল, কেউ কিন্তু ফেভার পাচ্ছে না যেহেতু সবার ইকুয়াল প্রবাবিলিটি ছিল। কিন্তু এখানে সমস্যা আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমার 100 জনেরই কমপ্লিট লিস্ট লাগতে হবে। লিস্ট না থাকলে তো তাদেরকে নাম্বার কাগজে লিখে তুমি বইএমে ঢুকাইতে পারবে না। এবার 100 জনের লিস্ট নালে কাগজে ঢুকে বইএমে ঢুকাইতে পারতেছো, 10,000 জনের লিস্ট করে এটা কাগজে ঢুকায় বা লটারি মেথড করা খুব ঝামেলা। আরেকটা ঝামেলা আছে যে, মনে করো তুমি খুলনা এলাকার লোকজনদের নিয়ে তুমি ই করছো, স্যাম্পলিং করছো। তো তোমার স্যাম্পলিং পড়ছে একটা পাইকগাছায়, আরেকটা পড়ছে আশাশুনিতে, আরেকটা পড়ছে ডুমুরিয়া। তাহলে বোঝো তোমার ডেটা কালেক্ট করতে কি ভোগান্তি হবে। খুব ভোগান্তি হবে, তুমি কিছু বলতে পারবে না কারণ তোমার তো র্যান্ডমলি এসেছে। আচ্ছা, সিয়ার আমাদের মনে হয় 35 জন আসছে আমাকে নিয়ে, তাই তো? জি স্যার, একজন শুধু তার মানে অনুপস্থিত। একজন অ্যাবসেন্ট। হ্যাঁ, তুমি দুইটা কাজ করবে তাহলে, তোমাদের কমপ্লিট রোলের লিস্টটা দিয়ে ওই একজনের রোলটাও দিয়ে দেবে। আমি তো ইসে অ্যাপ্লাই করি, ওই যে কি বলে এটারে, শিট আছে আমার, আমি খাতায় লিখি না তো। তো জি আমি স্যার। হচ্ছে ওইটা এন্ট্রি দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। Okay, ভালো সবাই আসছো, কিন্তু কেউ কোনো কোশ্চেন করো না, এটা হতাশাজনক। মোবাইলে গেম খেলতেছো কিনা বোঝা যাচ্ছে না। তোমরা কি ফিজিক্যাল ক্লাসে কোশ্চেন করো না, নাকি এখানে অনলাইন বলে ডিসকমফোর্ট ফিল হচ্ছে? কোশ্চেন করা হয় স্যার, ওই আচ্ছা, অনলাইন ঠিক আছে। অনেকেই নেক্সট কমফোর্টেবল। উইকে আমি দেখবো না এখান থেকে। ও আরেকটা জিনিস, ওই মোড অফ অ্যাসেসমেন্ট আমার কিন্তু অনেকগুলো মোড আছে। তার মধ্যে একটা কিন্তু আছে সাডেন টেস্ট, বুঝছো? জি মানে স্যার। তুমি ক্লাসে আসো নাই সে ড্রাইভার কিন্তু আমার না, আমি কিন্তু সাডেন টেস্ট নিয়ে নিতে পারি যে কোনো দিন। এটা কিন্তু নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তোমাদের এই যে ওবি সিলেবাসে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দেখবা, সিলেবাসটা পড়ে ওখানে কিন্তু অনেক ধরনের অ্যাসেসমেন্ট নেওয়া যায়।
সেটা হচ্ছে কুইজ নেওয়া যায়, প্রেজেন্টেশন নেওয়া যায়, ক্লাস টেস্ট নেওয়া যায়, সাডেন টেস্ট নেওয়া যায়, বা অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, কোনো একটা টাস্ক দেওয়া যায় যে কোনো কিছু। ঠিক আছে? তো এটা বলে দিও অন্যরা যারা আসবে না আমার ক্লাসের ক্ষেত্রে, আমি কিন্তু যে কোনো সময় সাডেন টেস্ট নিয়ে নিতে পারি। এই যে আজকে এগুলো পড়ালাম, নেক্সট দিন গিয়ে বললাম যে এটা 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 সম্পর্কে একটা নোট লেখো, বা এই ফিল্ডে তোমার কোন স্যাম্পলিং কাজে লাগবে, বা আদৌ কোনো স্যাম্পলিং লাগবে কিনা একটা নোট লিখে দাও, বা এরকম কিছু। আচ্ছা, আমি একটু পরবর্তী দিকে জায়গায়, আমরা আর বেশিক্ষণ নিব না সময়, ফার্স্ট ক্লাস যেহেতু 1 ঘন্টার মধ্যে শেষ করে দিবি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে 2 ক্রেডিটের কোর্স, রাইট? তো তোমাদের ক্লাস টেস্ট হবে কিন্তু 3টা, এটা মাথায় রেখো। 4টা ক্লাস টেস্ট হবে না, 3টা ক্লাস টেস্ট হবে, যেহেতু 2 ক্রেডিটের কোর্স। তার মানে 2 সেকশন থেকে 2টা, আর একটা হচ্ছে বোথ সেকশন কম্বাইন্ড। যারা ওই 2টায় খারাপ করবা তারাই শুধু দিবা, অথবা কেউ চাইলে দিতে পারো, যদি আরো ভালো করতে চাও। তো 3টা ক্লাস টেস্ট হবে 2টা সেকশন থেকে। স্ট্রাটিফাইড স্যাম্পলিং অলরেডি বলে ফেলছি আমি, স্ট্র্যাটায় ভাগ করব, এবং গ্রুপগুলো ওভারল্যাপিং হবে না। স্ট্র্যাটার ক্ষেত্রে এই জিনিসটা খুব এসেনশিয়াল, যে এরকম কোনো গ্রুপিং করা যাবে না যে একই গ্রুপের সদস্য আরেক গ্রুপে আছে, এই যে এরকম কোনো কম্বাইন জিনিস থাকা যাবে না, তাহলে কিন্তু স্ট্রাটিফাইড স্যাম্পলিং হবে না। স্ট্রাটিফাইড স্যাম্পলে আমি আলাদা, তুমি আলাদা, এখানে মেল, এখানে ফিমেল, এমন করা যাবে না ভুল করে ফিমেলের একটা রোল তুমি মেলদের লিস্টে ঢুকাই দিছো, তাহলে স্ট্রাটিফাইড স্যাম্পলিং হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কি মোবাইল আচ্ছা জানো। নেক্সট হচ্ছে আমাদের সিস্টেমেটিক স্যাম্পলিং, অলরেডি বলেছি। ও এখানে অ্যাডভান্টেজ লেখা ছিল নাকি? সরি, না এখানে লেখা নাই। সিস্টেমেটিক স্যাম্পলিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, এটা খুব সহজ। যেহেতু যে বললাম, তুমি কি করবা, 1 নম্বরটা নিবা, তারপরে 5 নম্বর, তারপরে 9 নম্বর, তারপরে 14 নম্বর, স্প্রেড সিলেকশন ইভেনলি অ্যাক্রস দ্য লিস্ট, পুরো লিস্টের সবাই অ্যাক্রস, মানে সবাইকে কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর সিলেক্ট করা হচ্ছে, তার মানে এটা অ্যাডভান্টেজ। সেন্সিটিভ টু হিডেন প্যাটার্ন, এখানে যদি কোনো প্যাটার্ন থাকে বা পিরিয়ডিক্যালি রিপিট হয় ডেটাটা, তাহলে কিন্তু তুমি এটা ধরতে পারবে না। নট ফুললি র্যান্ডম, এটা কিন্তু পুরোপুরি র্যান্ডম না, যেহেতু প্রথমটা র্যান্ডমলি ফিক্সড হওয়ার পরে বাকিগুলো সব ফিক্সড হয়ে যাচ্ছে যে কে আসলে আসবে। তাহলে তুমি কিন্তু ইন্টেনশনালি প্রথম স্যাম্পলটা ইন্টেনশনালি সিলেক্ট করতে পারো, যাতে তোমার বন্ধু বা বান্ধবী আসে ওই লিস্টে। ক্লাস্টার স্যাম্পলিং এর সুবিধা কি? এটা ইকোনমিক্যাল, লজিস্টিক্যালি সিম্পল টু ক্যারি আউট, কারণ তোমার কাছে পুরো পপুলেশনের ন্যাচারাল গ্রুপ আছে। মনে করো তোমার এই যে খুলনা, ঢাকা, চট্টগ্রাম ডিভিশন আছে, এগুলো এক একটা ক্লাস্টার চিন্তা করলা, তাহলে তুমি ঢাকায় আর চিটাগাং এ না গিয়ে শুধু খুলনার ডাটা নিয়ে নিলা, তাহলে কি হলো, ইকোনমিক্যাল বেনিফিট হলো, খুব সহজ। কিন্তু এটা অনেক ভ্যারি করে, কারণ ওর মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের মানুষ থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, কর্মজীবী থাকে, বেকার থাকে, বাচ্চা থাকে, শিশু থাকে, অনেক ধরনের জিনিস থাকে, এই জন্য কি করে, ভেরিয়েন্সটা হাই হয়। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর থেকে প্রেসিশন কম হয়, মানে অ্যাকুরেট কম হয় এই স্যাম্পলিং এ। এইবার আসলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং দেখো নামের সাথে আছে, যেখানে প্রবাবিলিটি যুক্ত নাই। তার মানে ওই যে তোমার সাংবাদিক যেটা করে, তোমার সামনে গিয়ে মাইকটা ধরে, ভাই আপনি একটু বক্তৃতা দেন, অথবা তুমি সুন্দর সাজুগুজু করে আসছো, তোমার থেকে ও অনুভূতি নিচ্ছে, তাহলে সেই মেথড। সিলেকশন প্রবাবিলিটিজ আর আননোন, কোনো প্রবাবিলিটি তুমি জানো না আসলে তোমার আসার সম্ভাবনা কত ছিল, না আসার সম্ভাবনা কত। তো এইখানে কতগুলা ব্রড ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কনভেনিয়েন্স, যেটা তোমার সুবিধা, যেটা তোমার ইজি, তোমার জন্য সুবিধাজনক। হুয়েভার ইজ ইজিয়েস্ট টু রিচ, যাকে রিচ করা সহজ। আরেকটা আছে জাজমেন্ট, তোমার জাজমেন্টের উপর ভিত্তি করে তুমি স্যাম্পলিং করছো, যে না এই লোক মন্তব্য দিতে পারে। তুমি জানতে চাচ্ছ অর্থনীতি নিয়ে, তোমার ক্লাসের সবার কাছে কিন্তু তুমি যাবা না, তোমার মনে হবে যে না ও হয়তো বা পড়ালেখা করে, পেপার পত্রিকা পড়ে, তুমি ওর কাছে গেলা, এরকম। আরেকটা আছে কোটা স্যাম্পলিং, তুমি নির্দিষ্ট একটা কোটা করে দিলা, অরিজিনাল পপুলেশনে যে গ্রুপে মেয়ে, এই যে যেমন হচ্ছে আমরা যে বলছিলাম না, ছেলে এবং মেয়ে,
তাহলে ছেলে আসবে 3 জন, মেয়ে আসবে 1 জন, এরকম একটা কোটা করে দিলা বা গ্রুপ করে দিলা, ফ্রিডম ফাইটার কোটা বা অন্য কিছু কোটা। আরেকটা খুব ইন্টারেস্টিং স্যাম্পলিং আছে, এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে পারপোজিভ স্যাম্পলিং, এখানে আমার লিখতে ভুল হয়েছে। পারপোজিং স্যাম্পলিং হচ্ছে তোমার পারপোজ যে সার্ভ করবে, তোমার একটা উদ্দেশ্য আছে, যে তুমি এই যে কি বলে, হৃদরোগী যাদের হচ্ছে হার্টের রোগ হয়েছে, তাদের ডেটাই শুধু নিবা। তাহলে কি করতে হবে, তোমাকে খুলনা মেডিকেলে গিয়ে জিজ্ঞাসা করতে হবে বা ওই কাউন্টারে যাইতে হবে যারা হচ্ছে হার্ট ডিভিশনে ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। এটাই তোমার হচ্ছে পারপোজিভ স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং, যেখানে একজন পার্টিসিপেন্ট আরেকজন পার্টিসিপেন্ট সম্পর্কে ডেটা দেয়। সহজভাবে চিন্তা করো, তুমি যদি মাদকাসক্তদের সম্পর্কে ডেটা নিতে চাও, তোমার পক্ষে কিন্তু বলা অসম্ভব যে আসলে অন্য আরেকজন মাদকাসক্ত কে আছে, অথবা মাদক খায় কে। আমাদের এই যে ক্যাম্পাসে এই ধরনের জায়গায় দেখবা, ওই যে আমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে সবজি, তো এটা কে খায়, এটা কিন্তু তোমার পক্ষে জানা সহজ না। তুমি নতুন আসছো ঢাকা থেকে অথবা সাতক্ষীরা থেকে, তো তোমাকে কি করতে হবে, একজনকে খুঁজে বের করতে হবে কষ্ট টষ্ট করে, যে যে খায় এই ধরনের জিনিস, তাকে হাতে পায়ে ধরে বললে সে বলতে পারবে যে হ্যাঁ সেটা কোথা থেকে কেনে, অথবা আরেকজন কি আছে যে খায়। এই জন্য এই স্যাম্পলিংটা অনেকগুলো নাম আছে। এটাকে অনেক সময় বলা হয় নেটওয়ার্ক স্যাম্পলিং, একজনের মাধ্যমে আরেকজনের নেটওয়ার্ক তুমি পাচ্ছ। এটাকে অনেক সময় বলা হয় আহ কি জানো, স্নোবল নেটওয়ার্ক, আরেকটা কি যেন নাম ছিল, আমার ঠিক মনে নাই। আর স্নোবল বলার একটা অন্যতম মজার কারণ ছিল, সেটা হচ্ছে তোমরা ছোটবেলায় টম এন্ড জেরি দেখে থাকবে। ওই যে জেরি কি করতো, ছোট একটা বল ফেলতো, আর টমের মাথায় গিয়ে কিন্তু বড় একটা বল ফেলতো, কারণ স্নোর একটা প্রপার্টি আছে, ও যখন ওই যে ঘোরে, ও আরো কিছু স্নো কানেক্ট করে এবং ওটা যুক্ত হয় ওর সাথে, যেন বলটা বড় হয়। এটাও সেই কনসেপ্ট। প্রথমে একজন ছোট পার্টিসিপেন্ট থাকবে, সে আরেকজনের রেফারেন্স দিবে, সে আরো দুইজনের রেফারেন্স দিবে, এরকম করতে করতে ফাইনালি তোমার স্যাম্পল সাইজটা বড় হবে। তো আশা করি এই পর্যন্ত আজকে বুঝতে পেরেছো। তো এর কিছু সুবিধা আছে, যেহেতু ওই যে এটা খুব দ্রুত হয়, সস্তা। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা বায়াস, এবং কোনো সুযোগ নাই এররটা মাপার, কারণ তুমি আসলে তো কোনো মেথড ফলোই করোনি। এবং ফরমাল স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এর উপর ভিত্তি করে কি করা হয় না, ড্র করা হয় না। একটা জিনিস মাথায় রাখবা, যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে কেন দরকার। এইটা হচ্ছে তোমার টার্গেট, এই যে এই মাঝখানেরটা হচ্ছে তোমার টার্গেট, তুমি টার্গেটে যাবা। তো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, কিন্তু সকল রাস্তা ব্লক। তো তোমাকে কি করতে হবে, এই টার্গেটে যাইতে হবে। তুমি যদি অ্যাটলিস্ট এখানেও যাও, তার মানে তুমি কোথাও একটা গেছো, কারণ রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না মূল টার্গেটে। তুমি যদি তার কাছাকাছি কোনোভাবে যেতে পারো, যে কোনো মেথডে, সেটাই হচ্ছে ভালো। পুরোপুরি যাইতে পারো নাই, অ্যাটলিস্ট কাছাকাছি গেছো, তখন সেটাই হচ্ছে ভালো ধরা হয়। মানে অনেকটা এরকম, তুমি মোটে চাকরি পাচ্ছ না, 20,000 টাকা বা 15,000 টাকার একটা চাকরি পাইছো, যেমন আমরা টিউশনি করার সময় এটা করতাম। মোটে পাচ্ছি না, তো 2,000 টাকাটা করি নাকি। কিন্তু হাতে যখন 3-4টা টিউশনি থাকবে, তুমি কিন্তু 2,000 টাকা টিউশনি ইউজুয়ালি নিতে চাবে না। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যেহেতু কোশ্চেন কেউ করবা না, তো আমি কনসিডার করছি যে আজকে আর কোন সেশনটা কন্টিনিউ করার দরকার নাই। মোটামুটি 1 ঘন্টা আমরা শিখলাম। কেউ কি আছো যে কোশ্চেন করতে আগ্রহী? নাই? ওকে সিয়ার, তাহলে তুমি আমাকে লিস্টটা একটু পাঠিয়ে দিও। জি স্যার, আমি পাঠিয়ে দেবো। তোমাদের সবাইকে ধন্যবাদ ছুটির দিনেও কষ্ট করে উঠে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, হ্যাঁ? তো ভালো থাকবে সবাই। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আমি তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।